ওকে, আমরা আমাদের সেকেন্ড পার্ট শুরু করলাম। ঠিক আছে, আমরা ছিলাম হচ্ছে মনোস্যাকারাইডে। সো একটা যদি মনোস্যাকারাইড থাকে সেটাকে আমরা বলতেছি, শুধু একটা সিঙ্গেল মনোস্যাকারাইড থাকলে ওইটাকে আমরা বলতেছি মনোস্যাকারাইড। দুইটা মনোস্যাকারাইড যদি একসাথে থাকে আমরা তাকে বলতেছি হচ্ছে ডাইস্যাকারাইড। ঠিক আছে, দেন আমাদের আচ্ছা, মনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইড এতটুকু জাস্ট বুঝো, দেন আমরা অলিগোস্যাকারাইড অ্যান্ড পলিস্যাকারাইড একটু পরে দেখাইতেছি। দেখো, এই যে আমাদের মনোস্যাকারাইড। আচ্ছা, মনোস্যাকারাইড এখানে কী লিখছে দেখো তো, একটু রাবার দিয়ে মুছে দিই। দেখো, মনোস্যাকারাইড এখানে লিখছে, আচ্ছা আমরা চার প্রকার তো বুঝলাম যে আমাদের হচ্ছে মনোস্যাকারাইড আছে, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। সো আমরা প্রথম মনোস্যাকারাইড নিয়ে আলোচনা করি। ঠিক আছে, মনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইড কি এটা কিন্তু আমরা অলরেডি বুঝে গেছি। সো মনোস্যাকারাইড দেখি কি, দেখো আচ্ছা, যে কার্বোহাইড্রেটকে হাইড্রোলাইসিস করলে মানে কি, মানে হচ্ছে ভাঙলে আর কোনো সরল কার্বোহাইড্রেট পাওয়া যায় না, সেগুলোকেই বলা হয় মনোস্যাকারাইড। মানে কি, মানে হচ্ছে কার্বোহাইড্রেট তৈরির গাঠনিক একক। এই যে আমরা বলতেছি কার্বোহাইড্রেট তৈরির, আচ্ছা এই যে কার্বোহাইড্রেট তৈরির গাঠনিক এককই হচ্ছে আমাদের মনোস্যাকারাইড। ঠিক আছে, কার্বোহাইড্রেট তৈরির গাঠনিক একক হচ্ছে মনোস্যাকারাইড। সো মনোস্যাকারাইডকে যদি তুমি ভাঙ্গো তাহলে কি আর কিছু পাবা না, কারণ কার্বোহাইড্রেট তো মনোস্যাকারাইড তো আমাদের একক। সাপোজ আমাদের দেহকে ভাঙলে কোষ পাওয়া যায়, কিন্তু কোষ ভাঙলে তো আর তেমন কিছু তুমি পাবা না, তাই না? সো ওইটাই বলছে যে মনোস্যাকারাইড আমাদের কার্বোহাইড্রেট গঠনের একক, এবং মনোস্যাকারাইডকে ভাঙলে তুমি আর কিছু পাবে না। সো ডেফিনিশন অবশ্যই মনে রাখবা, মনোস্যাকারাইডের সংজ্ঞা কি। যে সকল কার্বোহাইড্রেটকে হাইড্রোলাইসিস করলে আর কোনো সরল কার্বোহাইড্রেট পাওয়া যাবে না তাদেরকেই বলা হয় হচ্ছে মনোস্যাকারাইড। অবশ্যই ডেফিনিশন 1 মার্কের জন্য মনে রাখবা, খুবই ইজি একটা ডেফিনিশন। আচ্ছা, দেন আমরা যাই মনোস্যাকারাইডে কার্বন সংখ্যা কত হতে পারে? 3 থেকে 10। অবশ্যই অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। মনোস্যাকারাইডে কার্বনের সংখ্যা হচ্ছে 3 থেকে 10। ঠিক আছে, মনোস্যাকারাইডে কার্বনের সংখ্যা হতে পারে হচ্ছে 3 থেকে 10টা। বুঝছো? মনোস্যাকারাইডে কার্বোহাইড্রেটের সংখ্যা কত হতে পারে? 3 থেকে 10টা। যেরকম এটি একটু মনে রাখবা। এবং আর দেখো, মনোস্যাকারাইড কিন্তু হতে পারে হচ্ছে অ্যালডিহাইড, মানে এই যে সিএইচও অথবা কিটোন গ্রুপ, এই যে সিও, এটা আমি পড়াইছিলাম আগে, মনে আছে? আমি একদম চ্যাপ্টারের শুরুতে এটা পড়াইছিলাম, জাস্ট মুখস্থ করো, মুখস্থ যে হচ্ছে মনোস্যাকারাইড দুই টাইপের হতে পারে, একটা হচ্ছে অ্যালডিহাইড এবং আরেকটা হচ্ছে কিটোন। অ্যালডিহাইড যদি আমরা মনোস্যাকারাইডের সংকেতের মধ্যে আমরা যদি সিএইচও এইটা পাই তাহলে ওইটা হচ্ছে অ্যালডিহাইড, এবং মনোস্যাকারাইডের সংকেতের মধ্যে আমরা যদি সিও এইটা পাই তাহলে ওইটা হচ্ছে কিটোন। সিম্পল কথা, আর কিচ্ছু বুঝতে যেও না, বেশি বুঝতে যেও না, মাথায় প্যাচ লেগে যাবে। জাস্ট এতটুকুই বুঝো যে মনোস্যাকারাইড অথবা কার্বোহাইড্রেট হচ্ছে দুই প্রকার, কিটোন এবং অ্যালডিহাইড। সিএইচও থাকলে আমরা সেটাকে বলি অ্যালডিহাইড, সিও থাকলে আমরা সেটাকে বলি কিটোন। আর কিচ্ছু বুঝতে যেও না। আচ্ছা, এবং এটাও মনে রাখবে যে মনোস্যাকারাইডে কার্বনের সংখ্যা কত? 3 থেকে 10। মনোস্যাকারাইডে কার্বনের সংখ্যা হচ্ছে 3 থেকে 10। মানে এই একটা মনোস্যাকারাইড, এটার মধ্যে কয়টা কার্বন থাকতে পারে? এটার মধ্যে কার্বন থাকতে পারে হচ্ছে 3 থেকে 10টা কার্বন থাকতে পারে, এটা মনে রাখবা। আচ্ছা, সো আমরা দেখি এখন একটা ইম্পর্টেন্ট লাইন, ভিতরে আর তোমার কিছু পড়তে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা এইটি একটু মনে রাখবা। দেখো, আমি একটু যদি বলি মনোস্যাকারাইডে কার্বন সংখ্যা কত হতে পারে? 3 থেকে 10টা। ঠিক আছে, মনোস্যাকারাইডে যদি 3টা কার্বন থাকে তাহলে আমরা তাকে বলবো হচ্ছে ট্রায়োজ। যদি মনোস্যাকারাইডে 4 কার্বন থাকে, আচ্ছা 3 কার্বন থাকলে ট্রায়োস, 4 কার্বন থাকলে বলবো টেট্রোস। টেট্রোস মানে কি 4, ট্রায়োস মানে কি 3। মনোস্যাকারাইডে যদি 5টা কার্বন থাকে, আমরা তো বলছি যে 3 থেকে 10টা কার্বন থাকতে পারে, তাই না? যদি মনোস্যাকারাইডে 5টা কার্বন থাকে তাহলে আমরা তাকে বলবো পেন্টোস। পেন্টোস মানে কি 5। যদি মনোস্যাকারাইডে 6টা কার্বন থাকে তাহলে আমরা তাকে বলবো হচ্ছে হেক্সোস। ঠিক আছে, সো এইভাবেই আসলে নামকরণগুলো করা হয়। সো আমি একটু এগুলো পড়বো এখন। দেখো, আচ্ছা মনোস্যাকারাইডে কার্বন সংখ্যা কত হতে পারে? 3 থেকে 10টা। সো দেখো, সুন্দরভাবে লিখছে, মনোস্যাকারাইডে যদি 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড হয় তাকে আমরা বলি কি ট্রায়োস। যদি মনোস্যাকারাইড 4 কার্বন বিশিষ্ট হয় তাহলে আমরা তাকে কি বলে কি টেট্রোস। মনোস্যাকারাইড যদি 5 কার্বন বিশিষ্ট হয় তাহলে আমরা তাকে কি বলে কি পেন্টোজ। এই যে পেন্টোস। ঠিক আছে, 5 কার্বন বিশিষ্ট হলে আমরা তাকে বলি হচ্ছে পেন্টোস, মানে 5টা কার্বন থাকলে। মনোস্যাকারাইডে যদি 6টা কার্বন থাকে তাহলে আমরা তাকে কি বলি হেক্সোস। 6টা কার্বন থাকলে মনোস্যাকারাইডে আমরা তাকে বলি হেক্সোস। 7 কার্বন থাকলে বলি হচ্ছে হেপ্টোজ। ঠিক আছে, এভাবেই। সো এভাবে কয়টা কার্বন থাকতে পারে? হাইয়েস্ট থাকতে পারবে হচ্ছে 10টা। ঠিক আছে, 10টা তোমরা জাস্ট হেক্সোস পর্যন্ত পড়লেই হয়। আমাদের 7টা কার্বন পর্যন্ত আমরা পড়ি, এর থেকে বেশি আমরা পড়ি না। ঠিক আছে, সো ট্রায়োস, টেট্রোস, পেন্টোস, হেক্সোস, হেপ্টোস, এভাবে যতগুলো কার্বন ততগুলো এভাবে নামকরণ হবে। ঠিক আছে, আচ্ছা। সো মনোস্যাকারাইডকে আমরা এখন একটু মনোস্যাকারাইড নিয়ে পড়ি। আচ্ছা, তার আগে দেখো, মনোস্যাকারাইডের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে মনোস্যাকারাইড রিডিউসিং সুগার হতেও পারে আবার নাও হতে পারে। রিডিউসিং সুগার মানে কি? রিডিউসিং সুগার মানে হচ্ছে বিজারক শর্করা। ঠিক আছে, রিডিউসিং সুগার মানে কি? রিডিউসিং সুগার মানে হচ্ছে বিজারক
শর্করা, রিডিউসিং সুগার মানে হচ্ছে বিজারক শর্করা, সুগার মানে শর্করা আর রিডিউসিং মানে বিজারক, রিডিউসিং সুগার মানে বিজারক শর্করা। এটা তোমরা ক্লাস 9-10 পড়ে আসছো যে বিজারক শর্করা কি, মানে যেসব শর্করা আর কি বিজারণ ঘটাবে তাদেরকে বলা হয় বিজারক শর্করা বা রিডিউসিং সুগার। আমাদের এখান থেকে পড়ার বিষয় হচ্ছে রিডিউসিং সুগার কোনগুলা এবং নন রিডিউসিং সুগার কোনগুলা। উদাহরণ আমাদের পড়ার তোমরা হচ্ছে জৈব রসায়নে রিডিউসিং সুগার নিয়ে অনেক বড় করে আলোচনা হবে। আমাদের হচ্ছে বায়োলজিতে আমাদের পড়ার বিষয় হচ্ছে কোনগুলা রিডিউসিং সুগার এবং কোনগুলা রিডিউসিং সুগার না, এগুলার উদাহরণ, এবং এই উদাহরণগুলা মেডিকেলে মাল্টিপল কোয়েশ্চেন আসছে, অনেক কোয়েশ্চেন আসছে এই উদাহরণগুলা দিয়ে, ঠিক আছে। যে কোনগুলার ধরো বলবে গ্লুকোজ নিচের কোনটি রিডিউসিং সুগার, নিচের কোনটি রিডিউসিং সুগার নয়, এই টাইপের উদাহরণ তোমার মুখস্থ করতে হবে। সো আমি আবার বলতেছি, এই যে কোনগুলো রিডিউসিং সুগার এবং কোনগুলো নন রিডিউসিং সুগার এগুলো আমরা এখন পড়বো না। আমরা হচ্ছে আমাদের শর্করা এই টপিকটা শেষ হওয়ার পর আমরা সহজ একটা নেমোনিক্স বা ছন্দ দিয়ে কোনগুলো নেমোনিক্স এবং কোনগুলো রিডিউসিং সুগার এবং কোনগুলো রিডিউসিং সুগার নয় এগুলা মুখস্থ করে ফেলবো। আচ্ছা, সো দেখো রিডিউস, এখানে আমি যতটুকু দাগাই দিছি এতটুকু তোমরা অবশ্য কেমিস্ট্রিতেও পাবা, তাও দেখো একটু বুঝো কিনা। বেনেডিক্ট দ্রবণে মানে জাস্ট মুখস্থ করবা, কি করবা মুখস্থ করবা। বেনেডিক্ট দ্রবণ মানে কি, মানে হচ্ছে ক্রিওপিক হাইড্রোক্সাইড, ঠিক আছে। উক্ত সুগার মানে যেই সুগারটা হচ্ছে বিজারক শর্করা, উক্ত সুগার সুগারের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে দেখো তো, ক্রিউপ্রাস অক্সাইড উৎপন্ন করলে এবং তা যদি লাল বর্ণের হয় তাহলে আমরা তাকে বলবো হচ্ছে রিডিউসিং সুগার। মানে সিম্পল কথা, দেখো এখানে কি বললো, বেনেডিক্ট দ্রবণ, সাপোজ এটা একটা বেনেডিক্ট দ্রবণ, ঠিক আছে, এই যে এটার মধ্যে আছে বেনেডিক্ট দ্রবণ, ঠিক আছে। এখন সাপোজ গ্লুকোজ একটা রিডিউসিং সুগার, এটা তোমরা এটা আমরা পড়বো যে গ্লুকোজ হচ্ছে একটা রিডিউসিং সুগার, ঠিক আছে, গ্লুকোজ হচ্ছে একটা রিডিউসিং সুগার। এখন সাপোজ এই বেনেডিক্ট দ্রবণে আমি হচ্ছে গ্লুকোজ নিছি, ঠিক আছে, এই বেনেডিক্ট দ্রবণে আমি হচ্ছে গ্লুকোজ নিছি, তাহলে যদি ওই দ্রবণের বর্ণ লাল হয়ে যায়, ওই বেনেডিক্ট দ্রবণের বেনেডিক্ট দ্রবণে যদি গ্লুকোজ নিলাম, এখন ওই দ্রবণের বর্ণ যদি লাল হয়ে যায় তাহলেই আমরা বুঝবো ওইটা একটা রিডিউসিং সুগার। সো সিম্পল কথা, যেসব শর্করা বেনেডিক্ট দ্রবণে দিলে লাল বর্ণ ধারণ করে তাদেরকে আমরা বলবো রিডিউসিং সুগার। আবার বলতেছি, যেসব শর্করা বেনেডিক্ট দ্রবণে দিলে লাল বর্ণ ধারণ করে তাদেরকে আমরা বলতেছি রিডিউসিং সুগার। সো গ্লুকোজ একটা রিডিউসিং সুগার কীভাবে বুঝলাম, কারণ হচ্ছে গ্লুকোজ তুমি যদি বেনেডিক্ট দ্রবণে দাও তাহলে সে লাল বর্ণ ধারণ করবে, এই জন্য গ্লুকোজ হচ্ছে একটা রিডিউসিং সুগার, ঠিক আছে। আচ্ছা, এবং বেনেডিক্ট দ্রবণের সংকেত কি বলতো, বেনেডিক্ট দ্রবণের সংকেত হচ্ছে এই যে আমি যে বেনেডিক্ট দ্রবণ লিখলাম, বেনেডিক্ট দ্রবণের সংকেত হচ্ছে আমাদের এইটা কিউপ্রাস হাইড্রোক্সাইড, ঠিক আছে, কিউপ্রাস হাইড্রোক্সাইড হচ্ছে আমাদের বেনেডিক্ট দ্রবণের সংকেত। আচ্ছা, এটা একটু মনে রাখলেই হবে, ঠিক আছে। সো এখান থেকে এই কথাবার্তাগুলো মনে রাখলেই হবে যে সুগার হচ্ছে বেনেডিক্ট দ্রবণে জারিত হয়ে লাল বর্ণের অধক্ষেপ ধারণ করে, ঠিক আছে, এই যে আমাদের লাল বর্ণের অধক্ষেপ ধারণ করে। কিন্তু যেগুলো নন রিডিউসিং সুগার ওগুলো কি লাল বর্ণের অধক্ষেপ ধারণ করবে না। এবং যেগুলো নন রিডিউসিং সুগার ওগুলো কি কিউপ্রাস অক্সাইড উৎপন্ন করবে না। জাস্ট যেগুলো রিডিউসিং সুগার ওগুলাই বেনেডিক্ট দ্রবণের সাথে বিক্রিয়া করে কিউপ্রাস অক্সাইড উৎপন্ন করবে, এবং কিউপ্রাস অক্সাইডের বর্ণ কি লাল বর্ণের, এটা মনে রাখবা। আচ্ছা, এখান থেকে কিন্তু আর বুঝতে কিছু যায় না, এগুলো মুখস্থ, ঠিক আছে, এগুলো কিন্তু সবই মুখস্থ টাইপ জিনিসপাতি, মুখস্থ করতে হবে, বুঝছো। আচ্ছা, দেন আমরা আচ্ছা, সো আশা করি রিডিউসিং সুগার কি বুঝতে পারছো। আবার বলতেছি যদি বেনেডিক্ট দ্রবণে তুমি একটা হচ্ছে সুগার নিছো, এগুলো বুঝে লাগবে না। তুমি বেনেডিক্ট দ্রবণে একটা সুগার নিছো বা হচ্ছে একটা শর্করা নিছো, ঠিক আছে, একটা শর্করা নেওয়ার পর ওইটা যদি কিউ প্লাস অক্সাইড উৎপন্ন করে এবং লাল বর্ণ ধারণ করে তাহলে আমরা তাকে বলবো হচ্ছে রিডিউসিং সুগার। আর কিচ্ছু না, আর কিচ্ছু বুঝতে যাওয়ার দরকার নেই, জাস্ট মুখস্থ করো যতটুকু পড়াইলাম। আচ্ছা, আমরা এখন কি পড়তেছি, আমরা কিন্তু এখন পড়তেছি মনোস্যাকারাইড। আবার বলতেছি, তুমি অলওয়েজ মনে রাখবা কি পড়তেছো, সেই টপিকটা মনে রাখা উচিত। আমরা এখন পড়তেছি মনোস্যাকারাইডের মধ্যেই কিন্তু এই যেগুলো আমরা এখন পড়বো ট্রায়োজ, আমরা এখন পড়বো হচ্ছে টেট্রোজ, আমরা পড়বো পেন্টোজ, আমরা পড়বো রাইবোজ, ঠিক আছে। সো মনোস্যাকারাইডের মধ্যেই কিন্তু এগুলা। মনোস্যাকারাইড যদি 3 কার্বন বিশিষ্ট হয় তাহলে আমরা তাকে বলি ট্রায়োস। মনোস্যাকারাইডটা যদি 4 কার্বন বিশিষ্ট হয় আমরা তাকে বলি টেট্রোস। মনোস্যাকারাইডটা যদি 5 কার্বন বিশিষ্ট হয় আমরা তাকে বলি পেন্টোস। মনোস্যাকারাইডে যদি 6টা কার্বন থাকে আমরা তাকে বলি পেন্টোস। আচ্ছা, মনোস্যাকারাইডে যদি 6 কার্বন বিশিষ্ট থাকে আমরা তাকে বলবো কি, তাকে বলবো হচ্ছে আমরা হেক্সোস, ঠিক আছে। সো এইভাবেই আমরা এখন কিন্তু মনোস্যাকারাইড পড়তেছি, এবং আমরা এই যে টেট্রোস, পেন্টোস, রাইবোস, হেক্সোস এগুলো আমরা আগেই পড়ছিলাম।
কিন্তু আমরা এখন এগুলো ব্রিফলি পড়বো, মানে বড় করে আলোচনা করব। সো আসো ট্রায়োজে। আচ্ছা, কি লিখলো? 3 কার্বন বিশিষ্ট 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় ট্রায়োস। খুবই সিম্পল, খুবই সহজ। 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় ট্রায়োস, ঠিক আছে? আচ্ছা, আমাদের এখান থেকে উদাহরণ পড়া লাগবে, আবার বলতেছি উদাহরণ পড়া লাগবে। সাপোজ ট্রায়োজের উদাহরণ কি কি, টেট্রোজের উদাহরণ কি কি, পেন্টোজের উদাহরণ কি কি, এই টাইপের উদাহরণ পড়া লাগবে। সো দেখো, ট্রায়োজের উদাহরণ কি কি? দুইটা, একটা হচ্ছে গ্লিসারলডিহাইড এবং আরেকটা হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটন। এটা মুখস্থ করা লাগবে ভাই, কিচ্ছু করার নেই। এক্সামের সময় তোমার কোয়েশ্চেন আসতে পারে যে নিচের কোনটা ট্রায়োস। সো তোমার মনে রাখা লাগবে গ্লিসারলডিহাইড, ডাইহাইড্রক্সি অ্যাসিটন, এই দুইটা হচ্ছে ট্রায়োস। আর কিচ্ছু না, মুখস্থ করবা, ঠিক আছে? এটাকে মনে রাখার জন্য একটা নেমোনিক্স আছে, সেটা হচ্ছে গিডা। গিডা, গিডা দ্বারা মনে রাখবা। গিডা, গি দ্বারা হচ্ছে গ্লিসারলডিহাইড এবং ডি হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিডন, ঠিক আছে? গি হচ্ছে গ্লিসারলডিহাইড এবং ডি ড দ্বারা মনে রাখবা হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিডন, গিডা, ঠিক আছে? গ্লিসারলডিহাইড, ডাইহাইড্রক্সি অ্যাসিডন। আচ্ছা, গ্লিসারলডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটন। তারপর হচ্ছে আমাদের এটাই হচ্ছে ট্রায়োজের এই দুইটা উদাহরণ তোমার মনে রাখলেই হবে। আচ্ছা, আমি কি বলছিলাম, শর্করা হচ্ছে বা মনোস্যাকারাইড দুই টাইপের হতে পারে। একটা হচ্ছে আমাদের ওইটা হতে পারে হচ্ছে অ্যালডিহাইড, তাহলে আমরা তাকে বলি হচ্ছে অ্যালডোজ শর্করা, এবং ওইটা হতে পারে কিটোন, তাহলে আমরা তাকে বলি হচ্ছে কিটোজ শর্করা, ঠিক আছে? ওইটা হচ্ছে অ্যালডিহাইড হতে পারে, আমরা তাকে তাহলে বলবো অ্যালডোজ শর্করা, এবং আরেকটা হতে পারে হচ্ছে কিটোন, তাহলে আমরা তাকে বলবো হচ্ছে কিটোজ শর্করা, ঠিক আছে? দেখো, যদি ওইটা আমার বলছি না যে দুইটা উদাহরণ, একটা হচ্ছে গ্লিসারলডিহাইড এবং আরেকটা হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিডন। গ্লিসারলডিহাইড কিন্তু হচ্ছে আমাদের অ্যালডোজ শর্করা, ঠিক আছে? গ্লিসারলডিহাইড হচ্ছে অ্যালডোজ শর্করা এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটন। ডাইহাইড্রক্সি অ্যাসিটন কি বলতো? ডাইহাইড্রক্সি অ্যাসিটন হচ্ছে একটা কিটোজ শর্করা। জাস্ট এটা মুখস্থ রাখবা, আর কিছু না, ঠিক আছে? জাস্ট মুখস্থ রাখবা যে গ্লিসারলডিহাইড একটা অ্যালডিহাইড বা অ্যালডোজ শর্করা এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটন একটা কিটোন বা কিটোজ শর্করা। এটা কি করবা? এটা জাস্ট হচ্ছে মুখস্থ করবা, ঠিক আছে? আচ্ছা, দিন আমরা আসি হচ্ছে টেট্রোজে, ঠিক আছে? আমরা এখন কি পড়বো বলো তো? আমরা পড়বো হচ্ছে এখন টেট্রোজ। টেট্রোজে হচ্ছে কয় কার্বন? 4টা কার্বন থাকবে। সো 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় টেট্রোজ। সো টেট্রোজে কয়টা কার্বন থাকবে? 4টা কার্বন থাকবে, ঠিক আছে? সো টেট্রোজের আমাদের কি পড়তে হবে? টেট্রোজের আমাদের উদাহরণ পড়তে হবে, ঠিক আছে? কি কি উদাহরণ আছে টেট্রোজের? সো আমাদের কিন্তু এখান থেকে উদাহরণই মেইন পড়া। আচ্ছা, টেট্রোজে কি কি উদাহরণ আছে দেখো তো? ইরিথ্রোজ এবং ইরিথ্রুলোজ, এই দুইটা মনে রাখবা। সো এটাকে আমরা মনে রাখবো ইরি দিয়ে, ঠিক আছে? এটাকে আমরা মনে রাখবো হচ্ছে টেইরি, এই ছন্দটা দিয়ে, টেইরি, টেইরি। আচ্ছা, টে দ্বারা কি? টে দ্বারা মনে রাখবা হচ্ছে টে দ্বারা মনে রাখবা হচ্ছে এটা হচ্ছে টেট্রোস। টে দ্বারা মনে রাখবা কি? টে দ্বারা মনে রাখবা এটা হচ্ছে টেট্রোস। এবং ইরি দ্বারা কি মনে রাখবা? ইরি দ্বারা এই দুইটা উদাহরণ মনে রাখবা, যে ইরিথ্রুলোজ এবং হচ্ছে ইরিথ্রোস, এই দুইটা উদাহরণ মনে রাখবা। সো টেট্রোসের দুইটা উদাহরণ আমরা খুব সহজেই টেইরি দ্বারা মনে রাখতে পারি। টে হচ্ছে টেট্রোস, টে দ্বারা মনে রাখবা টেট্রোস, এবং ইরি দ্বারা মনে রাখবা ইরিথ্রুলোস, ঠিক আছে? আচ্ছা, এবং দেখো, আমি কিন্তু বলছিলাম যে হচ্ছে শর্করা দুই টাইপের হতে পারে। ওইটা হচ্ছে কার্বোহাইড্রেটও হতে পারে, সরি, ওইটা হচ্ছে অ্যালডিহাইডও হতে পারে, ওইটা হচ্ছে কিটোনও হতে পারে। সো এই যে ইরিথ্রোস, এটা হচ্ছে একটা অ্যালডোজ শর্করা মানে অ্যালডিহাইড, এবং ইরিথ্রুলোস এটা হচ্ছে একটা কিটোজ শর্করা বা কিটোন। এগুলো যে খুব বেশি ইম্পর্টেন্ট তা না, যে কোনটা অ্যালডিহাইড কোনটা কিটোন, এগুলো যে খুব বেশি ইম্পর্টেন্ট তা না। আমি আবার বলতেছি যে ইরিথ্রোস যে একটা অ্যালডিহাইড এবং ইরিথ্রুলোস যে একটা কিটোন, এটা যে মনে রাখা খুব বেশি গুরুত্বপূর্ণ এমন না, ঠিক আছে? তোমার যদি মনে থাকে তাহলে ভালো, যে কোনটা অ্যালডিহাইড এবং কোনটা কিটোন, এটা মনে থাকলে ভালো, না মনে থাকলে কোনো প্রবলেম নাই। বাট টেট্রোজের যে এক্সাম্পল ইরিথ্রোজ এবং ইরিথ্রুলোস, এটা অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, দেন আমরা আসি হচ্ছে আমরা এখন পড়বো হচ্ছে আমাদের পেন্টোজ, ঠিক আছে? আমরা এখন কি পড়বো বলো তো? এখন আমরা পড়বো হচ্ছে পেন্টোজ। আচ্ছা, পেন্টোজ কি 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হবে পেন্টোজ, সিম্পল। আচ্ছা, পেন্টোজের মধ্যে আমাদের পেন্টোজটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এখানে 5 স্টার দিয়ে রাখো। পেন্টোজের উদাহরণগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলোর থেকে পেন্টোজের উদাহরণটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, পেন্টোজের মধ্যে কি কি আছে দেখো তো? পেন্টোজের মধ্যে আছে আমাদের হচ্ছে জাইলোস, রাইবোস, ডিঅক্সিরাইবোস, অ্যারিবোনোজ। আচ্ছা, সো এগুলোর মধ্যে দেখো জাইলোস, রাইবোস, ডিঅক্সিরাইবোস, ঠিক আছে? এবং অ্যারিবোনোস, এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের অ্যালডোস মানে অ্যালডিহাইড, এবং রাইবুলোস ও জাইলুলোস, এই দুইটা হচ্ছে আমাদের কিটোস, ঠিক আছে? এই দুইটা হচ্ছে আমাদের কিটোস। সো এগুলো তোমার একটু মনে রাখতে হবে। আচ্ছা, এটা উদাহরণের জন্য, এটা মনে রাখার জন্য একটা নেমোনিক্স আছে। আমি যেভাবে মনে রাখতাম হচ্ছে রাইজাই, এই নেমোনিক্সটা দিয়ে। কি বললাম বলো তো? রাইজাই, পেন্টোস মানে রাইজাই, পেন্টোস মানে রাইজাই, পেন্টোস মানে কি? পেন্টোস মানে রাইজাই, ঠিক আছে? সো রাইজাই দ্বারা মনে রাখবা যে এই দেখো পেন্টোস কি, এই যে রাইবোজ, তারপর হচ্ছে যে অন্য কালার দিয়ে দেখাই, এই যে রাইবোজ,
রাইবুলোজ, ঠিক আছে, তারপর হচ্ছে জাইলোস, জাইলুলোস, রাইজাই দিয়ে মনে রাখবা, রাইবোস, রাইবুলোস, জাইলুলোস, রাইজাই দ্বারা মনে রাখবা। অ্যারিবেনোস মনে না থাকলে প্রবলেম নাই, বাট এই যে ডিঅক্সিরাইবোস এটাও মনে রাখা লাগবে, ঠিক আছে। সো মনে রাখবা হচ্ছে রাইজাই দিয়ে, রাইবোস, রাইবুলোস, জাইলুলোস, ডিঅক্সিরাইবোস সেম, ঠিক আছে। সো রাইজাই দিয়ে পেন্টোজের উদাহরণগুলা মনে রাখবা। সো দেখো আমাদের আবার এখানে একটু দুষ্টুমি করছে, ওই দুষ্টুমিটা কি দেখো তো, এখানে হচ্ছে আমাদের আবার একটু বর্ণনা দিচ্ছে, যেমন হচ্ছে এই যে রাইবোজের বর্ণনা দিচ্ছে এখানে, তারপর হচ্ছে আমাদের রাইবুলোজ, তারপর হচ্ছে রাইবোজ আর ডিঅক্সিরাইবোস এই দুইটার বর্ণনা দিচ্ছে। দেখো এই যে রাইবোজের বর্ণনা দিচ্ছে এখানে, এবং ডিঅক্সিরাইবোস কই, এই তো ডিঅক্সিরাইবোজের বর্ণনা দিচ্ছে। সো আমাদের এইটা রাইবোজের বর্ণনা শিখতে হবে, আমাদের ডিঅক্সিরাইবোজের বর্ণনা একটু শিখতে হবে। আচ্ছা, রাইবোজটা কোথায় থাকে আমি বলছিলাম, মনে আছে? রাইবোজ থাকে হচ্ছে RNA তে, মনে আছে? রাইবোজ থাকে যে RNA তে। আচ্ছা, এটি একটু আসতেছি আমি, দেখো রাইবোজ একটি অতি গুরুত্বপূর্ণ 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার। কেন এটাকে 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার বলা হইতেছে? সিম্পল, কারণ রাইবোজের মধ্যে হচ্ছে 5টা কার্বন থাকে, তাই না? রাইবোজের মধ্যে কয়টা কার্বন থাকে বলো তো? 5টা। এই জন্য এটাকে বলা হইতেছে 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার। সো আমরা তো জানি যে পেন্টোজের উদাহরণ যেহেতু হচ্ছে আমাদের রাইবোজ, এই যে পেন্টোজের উদাহরণ রাইবোজ, সো রাইবোজ হচ্ছে আমাদের 5 কার্বন বিশিষ্ট একটা পেন্টোজ সুগার, ঠিক আছে? খুবই সিম্পল। আচ্ছা, রাইবোজ কোথায় থাকে আমি বললাম, রাইবোজ কিন্তু হচ্ছে এক ধরনের সুগার বা শর্করা, যেটা কিনা RNA তে থাকে, এটা মনে রাখবা। রাইবোজ থাকে হচ্ছে RNA তে, এই জন্যই RNA এর নাম কিন্তু হয় রাইবো নিউক্লিক অ্যাসিড। RNA এর ফুল মিনিং কি? RNA এর পুরো নাম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। কেন? এই যে রাইবোজ সুগার যে RNA তে থাকে, এই জন্য এটার নাম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? রাইবো নিউক্লিক অ্যাসিড, ওকে। সো রাইবোজ সুগার খুবই কমন কোশ্চেন, কই থাকে? RNA তে থাকে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, দেন আসি রাইবোজ সুগারের গলনাঙ্ক 95 ডিগ্রি সেলসিয়াস। এমসিকিউর জন্য একটু মুখস্থ রাখো, ঠিক আছে? রাইবোজ সুগারের গলনাঙ্ক হচ্ছে 95 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা দেখো, RNA তে কেবলমাত্র রাইবোজ সুগারই পাওয়া যায়, এই যে এটা একদম 5 স্টার, যে RNA তে রাইবোজ সুগার পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, দিন আসে হচ্ছে ডিঅক্সিরাইবোস। বলতো রাইবোস যদি RNA তে পাওয়া যায়, সো ডিঅক্সিরাইবোস এইটা কই পাওয়া যাবে? ডিঅক্সিরাইবোস কিন্তু পাওয়া যাবে আমাদের DNA তে। খুবই সিম্পল, যদি রাইবোস RNA তে পাওয়া যায়, সো ডিঅক্সিরাইবোস এই সুগার বা এই শর্করাটা আমাদের পাওয়া যাবে হচ্ছে DNA তে। কিভাবে? কারণ হচ্ছে আমরা কিন্তু জানি DNA এর ফুল মিনিং কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। DNA এর ফুল মিনিং কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। DNA এর ফুল মিনিং হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? DNA এর ফুল মিনিং হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। কেন? কারণ এই যে ডিঅক্সিরাইবোস থাকার কারণে এটার নাম হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? সো মনে রাখবা, রাইবোস হচ্ছে RNA তে থাকে এবং ডিঅক্সিরাইবোস হচ্ছে DNA তে থাকে, এটা তোমার মনে রাখা লাগবে। আচ্ছা, ডিঅক্সিরাইবোজ হচ্ছে অতি গুরুত্বপূর্ণ পেন্টোজ সুগার। আমরা জানি ডিঅক্সিরাইবোজে 5টা কার্বন থাকে, এটাও হচ্ছে এক ধরনের পেন্টোজ সুগার। কেন? কারণ এখানে হচ্ছে 5টা কার্বন থাকে, এই যে আমরা জানি। এখানে যদি একটু খেয়াল করো, এই যে পেন্টোজ সুগারের একটা এক্সাম্পল ছিল হচ্ছে ডিঅক্সিরাইবোজ। মানে কি? ডিঅক্সিরাইবোজেও আমাদের 5টা কার্বন থাকবে। যেহেতু ডিঅক্সিরাইবোজে 5টা কার্বন থাকে, সো এটাকে এই জন্য বলা হয় পেন্টোজ সুগার, ঠিক আছে? আচ্ছা, এইটাকে ডিঅক্সি কেন বলা হয় বলো তো? এই যে ডিঅক্সি কেন বলা হয়, এটা তোমাদের বোঝার যে খুব বেশি দরকার তা না, তাও আমি একটু বুঝাই দিতেছি। দেখো, কারণ হচ্ছে রাইবোস এবং ডিঅক্সিরাইবোজের মধ্যে আসলে পার্থক্য কি? এই যে আমরা যে রাইবোস পড়লাম, কই, এই যে আমরা যে এখানে রাইবোসটা পড়লাম, এই যে আমরা যে রাইবোস পড়লাম, রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজের মধ্যে পার্থক্য কি? দেখো, রাইবোজে ডিঅক্সি কথাটা নাই, কিন্তু ডিঅক্সিরাইবোজে ডিঅক্সি, এই যে এতটুকু বাড়তি, দেখো এটাকে বলা হয় ডিঅক্সি। এই যে ডিঅক্সি এতটুকু হচ্ছে বাড়তি, ডিঅক্সি এতটুকু হচ্ছে বাড়তি। সো এটাকে কেন ডিঅক্সি বলা হয়? দেখো, রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজের মধ্যে পার্থক্য এতটুকু। ডিঅক্সি, ডি মানে কি? ডি মানে হচ্ছে নাই, ডি মানে হচ্ছে নাই। এবং অক্সি মানে কি? অক্সি মানে হচ্ছে অক্সিজেন। অক্সি মানে হচ্ছে অক্সিজেন। সো ডিঅক্সি মানে অক্সিজেন নাই। সো রাইবোজ থেকে আমরা যদি একটা অক্সিজেন বাদ দিয়ে দিই, সেটা হয়ে যায় ডিঅক্সিরাইবোজ। খুবই সিম্পল, খুবই মজার বিষয়। আবার বলতেছি, রাইবোজ থেকে একটা অক্সিজেন বাদ দিয়ে দিলে সেটা হয়ে যায় হচ্ছে ডিঅক্সিরাইবোজ। জাস্ট মুখস্থ। আমি এই যে দুইটা লাইন বললাম যে রাইবোজ থেকে অক্সিজেন বাদ দিলে ডিঅক্সিরাইবোজ হয়ে যায়, এতটুকুর থেকে তোমার আর কিচ্ছু বেশি মনে রাখা লাগবে না, ঠিক আছে? এখন ওই যে আমাদের, দেখো এই যে আমরা একটু দেখি, যে আমাদের এখানে এটা যদি হয় 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন। সো 2 নাম্বার কার্বন এখানে হচ্ছে হাইড্রক্সাইড গ্রুপ ছিল, ঠিক আছে? বাট এইখানে দেখো, এখানে হচ্ছে এই যে এটা আমাদের 1 নাম্বার কার্বন এবং 2 নাম্বার কার্বন, এখানে কিন্তু হচ্ছে শুধু হাইড্রোজেন আছে, এখানে অক্সিজেনটা নাই। সো এতটুকু একটু মনে রাখবা যে রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজের মধ্যে পার্থক্য হচ্ছে রাইবোজের 2 নাম্বার কার্বনে একটা অক্সিজেন থাকে। এই যে আমাদের রাইবোজের এই 2 নাম্বার কার্বনে, এই যে রাইবোজের 2 নাম্বার কার্বনে একটা অক্সিজেন ছিল,
এই যে অক্সিজেনটা দেখছো, এই যে অক্সিজেনটা, রাইবোজের 2 নাম্বার কার্বনে একটা অক্সিজেন ছিল, কিন্তু ডিঅক্সিরাইবোজের এইটার নাম কেন হয়েছে, কারণ এই 2 নাম্বার কার্বন থেকে এই অক্সিজেনটা নাই এখানে। ঠিক আছে, দেখো কোনো অক্সিজেন আছে, কোনো অক্সিজেন নাই, এখানে একটা অক্সিজেন থাকার কথা ছিল, 2 নাম্বার কার্বনে একটা অক্সিজেন থাকার কথা ছিল, এই যে এইটা হচ্ছে 2 নাম্বার কার্বন। সো এখানে অক্সিজেনটা নাই, এই জন্য এটার নাম হচ্ছে ডিঅক্সিরাইবোজ। এগুলো তোমার আর কিচ্ছু বোঝা লাগবে না, এই স্ট্রাকচার তোমার আর কিচ্ছু বোঝা লাগবে না, জাস্ট এতটুকু মনে রাখো 2 নাম্বার কার্বন থেকে একটা অক্সিজেন চলে যায়, এই জন্য এটাকে বলা হয় ডিঅক্সিরাইবোজ। এই দেখো এইটি রাইবোজ সুগারের মতোই, বাট পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে শুধুমাত্র 2 নাম্বার কার্বনে হাইড্রক্সাইড গ্রুপের পরিবর্তে কেবল একটি হাইড্রোজেন পরমাণু আছে। ডিঅক্সি কথার মানে হচ্ছে অক্সিজেন ছাড়া বা অক্সিজেন নাই। সো 2 নাম্বার কার্বনে কোনো অক্সিজেন নাই, এই জন্যই এইটার নাম হয়েছে ডিঅক্সিরাইবোজ। আশা করি এই প্যারাটা তোমরা ফুল বুঝতে পারছো। সো কয় নাম্বার কার্বনে হচ্ছে অক্সিজেন থাকবে না? 2 নাম্বার কার্বনে হচ্ছে অক্সিজেন থাকবে না। দেখো 2 নাম্বার কার্বনে অক্সিজেন থাকবে না, এই যে আমাদের 2 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বনে হচ্ছে আমাদের অক্সিজেন নাই, কিন্তু এখানে আমাদের 2 নাম্বার কার্বনে হচ্ছে অক্সিজেন ছিল, এই যে আমাদের 2 নাম্বার কার্বনে অক্সিজেন ছিল। সো এই জন্যই যেহেতু আমাদের এখানে 2 নাম্বার কার্বনে অক্সিজেনটা নাই, 2 নাম্বার কার্বনে অক্সিজেনটা মিসিং, এই জন্য এটার নাম হয়েছে ডিঅক্সিরাইবোজ। মানে কি? ডিঅক্সি মানে অক্সিজেন নাই, খুবই সিম্পল কথা। আচ্ছা, এখন আমরা রাইবোজ সুগার এবং ডিঅক্সিরাইবোজ সুগারের মধ্যে পার্থক্য পড়ব। পার্থক্য, ঠিক আছে, দেখো এটা হচ্ছে রাইবোজ সুগার হচ্ছে আরএনএতে থাকে, কিন্তু ডিঅক্সিরাইবোজ কই থাকে? ডিএনএতে থাকে, আমরা অলরেডি পড়ে ফেলছি। আচ্ছা, দেন এটা হচ্ছে আমাদের ফারফিউরাল অ্যাসিড উৎপন্ন করে, জাস্ট এতটুকু মনে রাখবা, ফারফিউরাল অ্যাসিড উৎপন্ন করে, কিন্তু এটা হচ্ছে লেভোলেনিক অ্যাসিড উৎপন্ন করে। ঠিক আছে, এটা না মনে রাখলেও সমস্যা নাই, খুব কঠিন, মানে যদি মনে না থাকে সমস্যা নাই। আচ্ছা, বাট 3 নাম্বারটা এবং 4 নাম্বারটা একটু মনে রাখবা, যে এখানে হচ্ছে 5টা অক্সিজেন থাকে, কিন্তু এখানে হচ্ছে 4টা অক্সিজেন থাকে। আমরা জানি এখানে হচ্ছে ডিঅক্সি মানে কি? একটা অক্সিজেন কম। আচ্ছা, এখানে 2 নাম্বার কার্বনে হচ্ছে হাইড্রক্সাইড গ্রুপ থাকে, কিন্তু এখানে 2 নাম্বার কার্বনে শুধুমাত্র একটা হাইড্রোজেন থাকে, এই যে। ঠিক আছে, এই যে এইটাই বলতেছিলাম এতক্ষণ ধরে, যে আমাদের 2 নাম্বার কার্বনে হচ্ছে একটা অক্সিজেন থাকে, বাট এখানে ওই 2 নাম্বার কার্বনে অক্সিজেনটা হচ্ছে মিসিং, এখানে শুধুমাত্র হাইড্রোজেন থাকে। আচ্ছা, অংশগ্রহণ লাগবে না। সো তোমাদের এখান থেকে মেইন পড়ার জিনিস হচ্ছে, আমি বলি এখান থেকে তোমাদের মেইন পড়ার জিনিস হচ্ছে 1 নাম্বার, 3 নাম্বার আর 4 নাম্বার, এই তিনটা। আবার বলতেছি 1 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এই তিনটা হচ্ছে তোমাদের এখানে মেইন পড়ার জিনিস। ঠিক আছে, আচ্ছা, দেন আসি আমরা হচ্ছে হেক্সোজে। এখন আমরা কি পড়বো? এখন আমরা পড়বো হচ্ছে হেক্সোজ। ঠিক আছে, হেক্সোজ মানে কি? 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় হেক্সোজ। সো আমাদের কিন্তু এতক্ষণ বসে আমরা কি পড়লাম? এতক্ষণ বসে আমাদের পেন্টোজ শেষ করলাম। আমরা এতক্ষণ বসে হচ্ছে আমাদের পেন্টোজ শেষ করলাম, পেন্টোজের টপিকটি একটু বড় ছিল। এখন আমরা পড়তেছি হেক্সোজ। 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় হেক্সোজ। হেক্সোজের এক্সাম্পল বা উদাহরণ তোমার অবশ্যই মনে রাখতে হবে। দেখো, গ্লুকোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ, এই তিনটা এক্সাম্পল তোমার মনে রাখতে হবে। ঠিক আছে, এই তিনটে এক্সাম্পল, গ্লুকোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ। এটা কি তোমার মনে রাখবা? গম। কি দ্বারা মনে রাখবা? গম। কি দ্বারা মনে রাখবা? গম। গ দ্বারা হচ্ছে গ্লুকোজ, গ দ্বারা হচ্ছে গ্লুকোজ আর গ্যালাক্টোজ। গ দ্বারা কি? গ দ্বারা হচ্ছে গ্লুকোজ আর গ্যালাক্টোজ। ম দ্বারা কি? ম দ্বারা হচ্ছে ম্যানোস। আবার বলতেছি, গ দ্বারা হচ্ছে গ্লুকোজ আর গ্যালাক্টোজ এবং ম দ্বারা হচ্ছে ম্যানোস। ঠিক আছে, ম দ্বারা হচ্ছে কি বলতো? ম দ্বারা হচ্ছে ম্যানোস। গ দ্বারা হচ্ছে গ্লুকোজ আর গ্যালাক্টোজ, ম দ্বারা হচ্ছে ম্যানোস। আচ্ছা, এই তিনটা কি বলতো? এই তিনটা হচ্ছে অ্যালডোজ শর্করা, মানে অ্যালডিহাইড। ঠিক আছে, আচ্ছা, কিন্তু একটা কিটোজ শর্করাও আছে, সেটা হচ্ছে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজের 6 কার্বন বিশিষ্ট শর্করা, কিন্তু এটা হচ্ছে একটা কিটোজ শর্করা। দেখো, খেয়াল করে দেখো, আমরা প্রত্যেকটাতেই হচ্ছে 2টা করে জিনিস পাইতেছি, একটা হচ্ছে অ্যালডোজ এবং মানে অ্যালডিহাইড, এবং একটা হচ্ছে কিটোন, তাই না? সো আমি বললাম যে কোনটা অ্যালডিহাইড কোনটা কিটোন, এটা তোমার মনে না রাখলেও চলবে, বাট কিন্তু তোমার অবশ্যই এইটা মনে রাখা লাগবে যে হচ্ছে ফ্রুক্টোজ যে একটা কিটোজ শর্করা, এটা তোমার অবশ্যই মনে রাখা লাগবে। ফ্রুক্টোজ একটা কিটোজ শর্করা এবং গ্লুকোজ হচ্ছে একটা অ্যালডোস বা অ্যালডিহাইড শর্করা বা অ্যালডিহাইড, এটা মনে রাখা লাগবে। সো গ্লুকোজ হচ্ছে এক ধরনের অ্যালডিহাইড বা অ্যালডোস শর্করা, ফ্রুক্টোজ হচ্ছে এক ধরনের কিটোন বা কিটোজ শর্করা, এটা তোমার মনে রাখা লাগবে। ঠিক আছে, আচ্ছা, সো আমরা এখন একটু গ্লুকোজ সম্পর্কে পড়ি। দেখো, আমরাও হচ্ছে এখন ব্রিফলি আলোচনা করব। ঠিক আছে, আমরা এখন ব্রিফলি আলোচনা করব এগুলো নিয়ে, যে গ্লুকোজ নিয়ে আমরা একটু আলোচনা করব, ফ্রুক্টোজ, মানে আমাদের মেইন টপিক হচ্ছে হেক্সোজের গ্লুকোজ আর ফ্রুক্টোজ, এগুলো নিয়ে আমরা একটু বড় করে আলোচনা করব। দেখো, আমরা যদি একটু গ্লুকোজ দেখি, গ্লুকোজ হচ্ছে এক ধরনের রিডিউসিং সুগার বা বিজারণক্ষম শর্করা, এটা আমরা জানি। আমি আবার বলতেছি কোনগুলো রিডিউসিং সুগার এবং কোনগুলো রিডিউসিং সুগার নয়, এগুলোর উদাহরণ অনেক ইম্পর্টেন্ট, বাট আমরা এগুলো সবার লাস্টে একটা ছন্দ দিয়ে পড়ে ফেলবো। আচ্ছা, গ্লুকোজ আমরা কোথায় পাবো? গ্লুকোজ আমরা পাবো হচ্ছে পাকা ফল ও মধুতে। ঠিক আছে, পাকা ফল ও মধুতে হচ্ছে আমরা গ্লুকোজ পাবো, পাকা ফল আর মধুতে আমরা গ্লুকোজ পাবো। ঠিক আছে, পাকা ফল আর মধুতে আমরা গ্লুকোজ পাবো। এমসিকিউর জন্য পড়বা। আচ্ছা, পাকা আঙ্গুরে গ্লুকোজের পরিমাণ কত? 12 থেকে 30 ভাগ, এটাও এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এই জন্য অনেক সময়
গ্লুকোজকে গ্রেপ সুগার বা আঙ্গুরের শর্করা বলা হয়। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। গ্লুকোজকে নিচের কোনটি বলা হয়? অ্যান্সার হবে গ্রেপ সুগার বা আঙ্গুরের শর্করা, অথবা বলা হবে নিচের কোনটিকে আঙ্গুরের শর্করা বা গ্রেপ সুগার বলা হয়? অ্যান্সার হবে হচ্ছে গ্লুকোজ। কেন? কারণ হচ্ছে আমাদের পাকা আঙ্গুরে অনেক গ্লুকোজ থাকে, দেখো 12 থেকে 30 ভাগ গ্লুকোজ থাকে, অনেক বেশি। সো গ্রেপ সুগার বা আঙ্গুরের শর্করা কোনটা? গ্লুকোজ। এটা অবশ্যই মনে রাখবা। আচ্ছা, প্রস্তুত প্রণালী লাগবে না, বাট বৈশিষ্ট্য, এই যে বৈশিষ্ট্য, গ্লুকোজের বৈশিষ্ট্য, এটা সিকিউতে আসতে দেখা গেছে, ঠিক আছে? সো গ্লুকোজের বৈশিষ্ট্য হচ্ছে কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্যের মতোই। সো কার্বোহাইড্রেটের যে আমরা বৈশিষ্ট্য পড়ছিলাম না একদম প্রথমে, সো ওইখান থেকে তুমি গ্লুকোজের বৈশিষ্ট্য কিছু লিখে দিতে পারো। এই যে আমাদের কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য, এই যে কার্বোহাইড্রেটের যে বৈশিষ্ট্য পড়ছিলাম না, এখান থেকে তুমি গ্লুকোজের কিছু বৈশিষ্ট্য লিখে দিতে পারো। আবার সুগারের যে বৈশিষ্ট্য পড়ছিলাম, এই যে সুগারের যে বৈশিষ্ট্য পড়ছিলাম, ঠিক আছে, সুগারের বৈশিষ্ট্য থেকেও তুমি হচ্ছে গ্লুকোজের কিছু বৈশিষ্ট্য লিখে দিতে পারো, ঠিক আছে? সো আমরা একটু দেখি। গ্লুকোজ মানে কি? গ্লুকোজ মানে হচ্ছে চিনি। চিনি, সো এটা অবশ্যই সাদা দানাদার হবে। চিনি কি সাদা? চিনি কি দানাদার? সো অবশ্যই এটা সাদা এবং দানাদার হবে। চিনি কি মিষ্টি? মিষ্টি না? অবশ্যই মিষ্টি, সো এটাও মিষ্টি। চিনি কি পানিতে দ্রবণীয় না? অবশ্যই পানিতে দ্রবণীয়, সো গ্লুকোজও পানিতে দ্রবণীয়। কিন্তু অ্যালকোহলে সামান্য দ্রবণীয় এবং ইথারে অদ্রবণীয়। এই দুইটা কথা একটু কষ্ট করে মুখস্থ করবা, যে গ্লুকোজ হচ্ছে অ্যালকোহলে দ্রবণীয় কিন্তু ইথারে অদ্রবণীয়। এই দুইটা কথা একটু কষ্ট করে মনে রাখবা। সো গ্লুকোজের বৈশিষ্ট্যগুলো তোমরা একটু মনে রাখা ট্রাই করবা। এই 5টা বৈশিষ্ট্য সিকিউতে আসলে জাস্ট এই 5টা বৈশিষ্ট্য লিখে দিলে 3 পেয়ে যাবা, ঠিক আছে? দেন আসলে যে গ্লুকোজের ব্যবহার, গ্লুকোজ আমরা কোথায় কোথায় ব্যবহার করি? অবশ্যই অনেক কাজে ব্যবহার করি। যে রোগীর ওষুধ হিসাবে হচ্ছে গ্লুকোজ ব্যবহার করা হয়। পথ্য মানে কি? পথ্য মানে গ্লুকোজ। সো পথ্য মানে ওষুধ। সো রোগীর ওষুধ হিসাবে গ্লুকোজ ব্যবহার করা হয়। আচ্ছা, দেন এটি হচ্ছে রোগীকে দ্রুত শক্তি দেয়। এগুলো আমরা জানি, আমরা গ্লুকোজ তো বাজারে বিক্রিও হয়, তাই না? ওই যে আমরা যে গ্লুকোজ খাই কেন? কারণ আমাদের শক্তি দেয়। আচ্ছা, গ্লুকোজে ফল সংরক্ষণে গ্লুকোজ ব্যবহার হয়, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ফল সংরক্ষণে গ্লুকোজ ব্যবহার করা হয়। আচ্ছা, দেন ক্যালসিয়াম গ্লুকোনেট হিসেবেও ওষুধ শিল্পে গ্লুকোজ ব্যবহার করা হয়। সো কোয়েশ্চেন আসতে পারে যে গ্লুকোজ, আচ্ছা, ক্যালসিয়াম গ্লুকোনেট হিসেবে কোনটি ব্যবহার করা হয়? অ্যান্সার হবে গ্লুকোজ। সো গ্লুকোজ যে ক্যালসিয়াম গ্লুকোনেট তৈরিতে ব্যবহার করা হয়, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, দেন ভিটামিন সি তৈরির জন্য গ্লুকোজ ব্যবহার করা হয়, এটাও মনে রাখবা। কোন ভিটামিন তৈরির জন্য? অবশ্যই ভিটামিন সি তৈরির জন্য গ্লুকোজ ব্যবহার করা হয়। সরবিটাল তৈরিতে ও গ্লাইকোলাইসিসে গ্লুকোজ ব্যবহার হয়, আর বিপাকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো আমি যেগুলো এখানে দাগাই দিচ্ছি এগুলো হচ্ছে মেন ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে আমি উপরে যেগুলো দাগাই দিচ্ছি এগুলো ইম্পর্টেন্ট। সো গ্লুকোজের ব্যবহার এগুলো জাস্ট সিকিউরতে যদি এসে পড়ে বাই চান্স লেস ইম্পর্টেন্ট, খুবই কম গুরুত্বপূর্ণ, তাও একবার দুইবার রিভিশন দিয়ে রাখবা। এবং এমসিকিউর জন্য এগুলো মনে রাখবা। এমসিকিউর জন্য কি মনে রাখবা? ক্যালসিয়াম গ্লুকোনেট তৈরিতে ব্যবহৃত হয়, রোগীর ওষুধ হিসেবে ব্যবহৃত হয়, শক্তি প্রদান করে, এবং ভিটামিন সি তৈরি হয়। এই 4টা কথা মনে রাখবা, ঠিক আছে? এই 4টা কথা এমসিকিউর জন্য মনে রাখবা। আচ্ছা, আমাদের আজকের পড়া এই পর্যন্তই। কালকে থেকে আমরা হচ্ছে গ্লুকোজের স্ট্রাকচার বা এটা আমরা কালকে থেকে শুরু করব, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা এটা পড়বো। আজকে আমরা এই পর্যন্তই পড়লাম। তোমাদের কোনো কনফিউশন থাকলে আমাকে ইনবক্সে জানিও।